আরো দু একটি রাজনৈতিক দলের এবং এই ইলিয়াস টিলিয়াস এরা কিছু লোকজন আছে, এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায়। 50% এই যে আপনার এই গমরা, আমি যেটা শুনেছি যে তারা শেয়ার চান, 50% শেয়ার এবং 5 কোটি টাকা চান, যে এখানে তিনি অনেক ইনকাম টিনকাম করছেন, না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে ভাঙচুর করা হবে, হামলা করা হবে। 5ই আগস্টের পর তো অনেক জায়গায় হয়েছে। সেই জায়গা থেকে আমি যতদূর জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল, টাকা দিবে বা মালিকানা দিবে, এখন শেষ পর্যন্ত হয় নাই। তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে। আফ্রিদির বাপ এবং তহিদ আফ্রিদির সঙ্গে আপনার সখ্যতা তৈরি হয়েছে, এই অভিযোগটা উঠেছে। দ্বিতীয় অভিযোগ হচ্ছে তাদেরকে বাঁচাতে আপনার বিরুদ্ধে 5 কোটি টাকার একটা অভিযোগ, লেনদেনের অভিযোগ আসছে এবং হোটেল রেনেসাতে আপনি গোপন বৈঠক করেছেন। এই যে অভিযোগগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই আপনার অবগত হয়েছেন। এই বিষয়ে আপনার মূল ব্যাখ্যা কি, আসলে মূল ঘটনা কি? সোশ্যাল মিডিয়াতে অভিযোগ ঘুরে বেড়াচ্ছে মাই টিভি চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী কিংবা তহিদ আফ্রিদি তারা আমাকে টাকা দিয়েছে। প্রথম কথা আপনাকে আমি অন ক্যামেরায় বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগের আমলেও আমার বিরুদ্ধে একটা শক্ত প্রপাগান্ডা চালিয়েছিল, বিশেষ করে লীগের যে সাইবার আপনার টিম রয়েছে তারা, কারণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদের কণ্ঠস্বর ছিল। এবং যেখানে আওয়ামী লীগের ওই ফাঁসিবাদের আমলে তারা রাজনৈতিক ভাবে কার্যত সকলকে কোণঠাসা করে ফেলেছে, কিংবা বিভিন্ন জনকে মামলা হামলা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে কার্যত কোণঠাসা করে অনেককে তাদের গ্রিপে নিয়ে রাখতে পেরেছিল, সেখানে দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিপি হওয়ার পর থেকে আমরা আওয়ামী লীগের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালাম। সেখানে আমাদের বিরুদ্ধে নানান ধরনের প্রতিনিয়ত অভিযোগ ছিল, আমরা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করি, আমরা হেফাজতের লোক, আমরা বিএনপির লোক, এই ধরনের নানান অভিযোগ, এবং শেষ পর্যন্ত ধর্ষণের সহযোগিতার মামলা দিল, তারপরে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডা চালানো। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে 5ই আগস্টের পর আমি আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটা নতুন সরকার গঠিত হলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি একটা চরম বৈষম্যের শিকার হচ্ছে এবং বঞ্চনার শিকার হচ্ছি। যে সমস্ত সহযোদ্ধা সহকর্মী বা আপনার যাদের জন্য বলা চলে যে এই হাসিনার ফেসিবাদ উত্তর সময় আন্দোলন সংগ্রাম করেছি, যারা আলেম ওলামাদের মুক্তি থেকে শুরু করে জামাতের নেতাদের পক্ষে কথা বলা, কিংবা তারা ভুক্তভোগীদের কথা বলা, বিএনপির পাশে বিভিন্ন ইস্যুতে দাঁড়ানো, কিংবা খালেদা জিয়ার সাথে অবিচার করেছে, জেলে নিয়ে তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে, এই সমস্ত সব ইস্যুতে যখন আমরা কথা বলেছি সেই সময় দেখা যাচ্ছে সমস্ত অপোজিশনের লোকেরা বাহবা দিত, তারা আমাদেরকে প্রশংসা করতো। কিন্তু এটা সত্য যে 5ই আগস্টের পরে রাজনৈতিক বিভাজন কিংবা মতাদর্শের কারণে এখন আমাদের এই রাজনৈতিক বন্ধু, আগে যারা আওয়ামী লীগের আমলে ছিল লাইক মাইন্ডেড, সবাই এক ছিল আওয়ামী লীগ করানোর জন্য, ফ্যাসিবাদ করানোর জন্য, এখন তাদের মধ্যে আসলে ডিভিশন হয়েছে, যার ফলে তারাও রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে কিন্তু অনেককে চরিত্র মাননের জন্য কিংবা রাজনৈতিক ভাবে বলা চলে ডাউন করার জন্য কিন্তু নানান ধরনের প্রোপাগান্ডা বা অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে ধরেন এখন যেহেতু আমি যখন বলি যে 300 আসনে প্রার্থী দেব, তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো চিন্তা করে যে ভিপি নূরদের তো আন্দোলন সংগ্রামের কারণে একটা অবস্থান আছে, জনপ্রিয়তা আছে, কাজে সেটাকে ডাউন করতে হবে, সেটা সবসময় চিন্তা করে কোন ইস্যু দিয়ে ঘায়েল করা যায়। আবার যদি বলি বিএনপির সাথে জোট করবো, তাহলে যারা বিএনপি বিরোধী তারা আবার সেটাকে কাজে লাগিয়ে আপনার সেটার বিরুদ্ধে যে বিভিন্ন বিক্রি হয়ে গেছে, এই ইনুমেনন হয়ে গেছে, নানান ধরনের কথাবার্তা বলা। আবার যদি বলি যে জামাতের সাথে কিংবা এনসিপি নিয়ে জোট করবো, তখন আবার আরেক ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করে। তো সেই জায়গা থেকে আমার একটা সমস্যা হচ্ছে যে এখন এটা ঠিক যে এমন একটা চিপার মধ্যে পড়েছি বা গ্যারাকলে পড়েছি, এবং আমাদের সমাজে এতটা মানুষের অসহিষ্ণুতা, তাদের রাজনৈতিক আসলে জ্ঞান এবং বুদ্ধি বিবেক এতটা কম যে নিজের মতের বাইরে গেলেই একজনকে তুলোধুলা করতে, গালিগালাজ করতে ছাড়ে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে অভিযোগগুলো আনা হয়েছে, আমি বলছি ধরেন আপনি একজন একটা মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক, যুগান্তরের, আচ্ছা এখন হয়তো আপনার একটা কমেন্ট নেওয়ার জন্য আপনি আসছেন, আপনি যদি আমাকে কিছু প্রমাণ দিয়ে বলতেন যে ভাই এই প্রমাণ এই বিষয়ে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, দেখেন আপনি কিন্তু কোনো প্রমাণ দিতে পারতেছেন না। অনেকে বলেছে সেটার প্রেক্ষাপটে আপনি একটা বক্তব্য নিতে এসেছেন, এবং আমি ফেয়ার দেখে আমি আপনাকে বক্তব্য দিচ্ছি এবং বলছি যে তহিদ আফ্রিদি কিংবা তার বাবা তো এখন ডিবির হেফাজতে, পুলিশের হেফাজতে, তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেই তারা কোন চেকে টাকা দিয়েছে, কিভাবে টাকা দিয়েছে, একেবারেই যে সমস্ত অভিযোগগুলো আসলে তোলা হয়েছে এগুলো একেবারে অবান্তর, বিভ্রান্তিকর, এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে 2-3 জন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, কারণ আমাদের এই নিউ ইয়র্ক থেকে বা আমেরিকায় যে থাকে সাংবাদিক ইলিয়াস হোসেন, সে আসলে দেশে থাকতে টুকটাক সাংবাদিকতা করেছিল। আমি যতদূর শুনেছি যে দেশের ঝামেলার কারণে পরে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
দেশের বাইরে গিয়ে আমাদের সাথে পরিচয় কিভাবে, সেও সরকার বিরোধী, আমরাও সরকার বিরোধী। এই সুবাদে সে দেখা যায় একটা চ্যানেল খুলছে, আমাদেরকে বলছে ভাই একটু শেয়ার দিয়ে আমরা প্রচার করতাম, একটা ভিডিও বানাই প্রচার করতাম। এইভাবে আমরা কিন্তু পরস্পরকে আসলে সহযোগিতা করেছি, ইনক্লুডিং পিনাকি ভট্টাচার্যের মতো লোক, সে আমাদের নিয়ে কথা বলছে, আমরাও তাদেরকে নিয়ে কথা বলেছি। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে আমাদের বিরোধী দল সমূহের ব্যক্তিদেরকে বলতেছেন যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের বিরোধী দল সমূহ বিশেষ করে বিএনপি জামাত বা অপোজিশনের কারণে যারা বিদেশে আশ্রয় নিয়েছিল বা অ্যাসাইলাম, তাদের অনেকের অ্যাসাইলাম ক্যান্সেল করার জন্য ওই সমস্ত দেশগুলো চাপ দিচ্ছে যে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার, তোমরা চলে যাও। তো আমার মনে হয় যে সেই কারণেই এখন আসলে আমাদের এক সময়ের সকলের বলা চলে অ্যাক্টিভিস্ট কিংবা আন্দোলন সংগ্রামের আপনার এই পিনাকিদা কিংবা ইলিয়াসরা বিশেষ করে এখন যার তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, ন্যারেটিভ তৈরি করছে, অপপ্রচার চালাচ্ছে। বিএনপিরও তারা পার্টির কথা দেন, মির্জা ফখরুলকে বলে ভারতের দালাল, এই সালাউদ্দিন সাহেবকে, রুমিন ফারহানাকে, আমির খসরু মাহমুদ চৌধুরীকে। আচ্ছা, বিএনপির চেয়ে এই সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, রুমিন ফারহানা, আমির খসরু মাহমুদের চেয়ে তার এই ইলিয়াস পিনাকি বিএনপির কাছের লোক না বা বিএনপির রাজনীতিকে ধারণ করে না। পিনাকি ভট্টাচার্য আগে ছিলেন একজন বামপন্থী নেতা, শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন, জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন, আঞ্চলিক ভাষায় তার মতো অনেক যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলে যেটা কুপিয়েছেন। এখন আবার তাদের পীর হয়েছেন, তাদের পক্ষে কিছু সস্তা ধর্মীয় সেন্টিমেন্টে কথা বলে, হুজুরদের পক্ষে একটু কথাবার্তা বলে, লেখালেখি করে, এবং ইলিয়াস হোসেন এটা করেছেন। এই ইলিয়াস হোসেন আমি যতদূর জানি নিউ ইয়র্কে তিনি উবার চালান। তিনি যে কিছুদিন আগে আপনার লা মেরিডিয়ানে যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে, কোথা থেকে টাকা পেয়েছেন আমরা তো যতদূর জানি, অনেক কিছু আমরা বলতে পারি না, রাজনীতি করি বিদায়। কিন্তু আসলে কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা প্রয়োজন। এই কারণে এরা সমাজের মধ্যে চরম মাত্রা অসহিষ্ণুতা ছড়াচ্ছে, সমাজ এবং রাষ্ট্রের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এরা রয়েছে নিরাপদে আটলান্টিক রই পারে। তুমি এত ভাই দেশপ্রেমিক, এত ইসলামওয়ালা, তুমি দেশে আসো, দেশে এসে রাজনীতি করো। এখন তো আর শেখ হাসিনা নেই, এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করো না, হামলা করো না, মামলা করো না, তোমরা তো বিপ্লবী লোক। এখন দেশে আসো, আসতেছে না। বরঞ্চ এই অ্যাসাইলাম টিকিয়ে রাখার জন্য এখনো তারা বিভিন্ন জনের বিরুদ্ধে ভিডিও প্রপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখাতে চায় যে তাদের জীবন এখনো ঝুঁকিতে রয়েছে, কাজে তাদের অ্যাসাইলামটা প্রয়োজন। এবং আমি যতদূর জেনেছি গণ অভ্যুত্থানের পরে, আপনি মিডিয়ায় কাজ করেন, আপনি জানেন যে অনেকগুলো মিডিয়া সমঝোতার মাধ্যমে দখল হয়েছে। বিভিন্ন মিডিয়া হাউসে আপনার সিনিয়র রিপোর্টার চেঞ্জ করা হয়েছে, চিফ নিউজ রিপোর্টার চেঞ্জ করা হয়েছে, এডিটর পত্রিকার চেঞ্জ করা হয়েছে। কারণ ওই বিশেষ করে কিছু ক্ষেত্রে অনেকে আওয়ামী লীগের দালাল ছিলেন, সেটা চেঞ্জ করা দরকার। আবার এখন যারা বসিয়েছে তারা বা বসছে, তারা যে অনেকে পেশাদার সাংবাদিক, নিরপেক্ষ সাংবাদিক সেটাও না, অনেককে রাজনৈতিক বিবেচনা সে বসানো হয়েছে। তো এই মাই টিভি নিয়ে আমি যতদূর শুনেছিলাম, কারণ আমি অ্যাজ এ ইয়ং এবং রাইজিং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে, বিশেষ দিবসগুলোতে আমাদের দাওয়াত দেয়, আমরা যাই। কিংবা টক শো করতে গেলেও তো ধরেন যে সমস্ত চ্যানেলগুলোতে যাই, তাদের মালিক পক্ষের সাথে একটা দেখা হতে পারে। সেই জায়গা থেকে শুনেছিলাম যে এখানে বিশেষ করে আমাদের এই যে সরকার সমর্থিত বা এই যে গণ অভ্যুত্থানে আমাদের নেতাদের অনেকে সমন্বয়ে যে দলটি গঠন করেছে, এনসিপি দু একজন নেতা এবং আরো দু একটি রাজনৈতিক দলের এবং এই ইলিয়াস এরা কিছু লোকজন আছে, এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায়। 50% এই যে আপনার এই গমরা, আমি যেটা শুনেছি যে তারা শেয়ার চান, 50% শেয়ার এবং 5 কোটি টাকা চান, যেখানে তিনি অনেক ইনকাম টিনকাম করছেন, না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে ভাঙচুর করা হবে, হামলা করা হবে। 5ই আগস্টের পর অনেক জায়গায় হয়েছে। সেই জায়গা থেকে আমি যতদূর জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল, টাকা দিবে বা মালিকানা দিবে, এখন শেষ পর্যন্ত হয় নাই। তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে। ধরেন কথার কথা ভাই, মাই টিভির এই তৌহিদ আফ্রিকা নাসিরউদ্দিন সাথে আমি যদি টাকার জন্য রাজনীতি করতাম, সুবিধার জন্য রাজনীতি করতাম, আচ্ছা আপনাদের একটা সেন্সে বলেন যে শেখ হাসিনার এই ফ্যাসিবাদের গদি নাড়িয়ে দিয়েছে ব্যক্তি হিসেবে যদি 5 জন মানুষের তালিকা করা হয়, সেটা বিভিন্ন নাম টপে থাকবে না? আমরা যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম, তাহলে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হতো। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল আন্দোলনের ফলে। এবং সেই আন্দোলন আমরা ফেব্রুয়ারির 17 তারিখ থেকে শুরু করে 4 অক্টোবর 8 মাস প্লাস আমরা চালিয়েছি। এবং এই 8 মাসের আন্দোলন করতে গিয়ে হামলা হয়েছে, মামলা হয়েছে। এই রকমের হামলা মামলার মধ্যে দিয়ে কয়টা তরুণ এবং ছাত্ররা টিকে থাকতো। তারপরে 2019 সালে ডাকসু নির্বাচন, এই ডাকসুর বিপি হওয়ার পরে কত শারীরিকভাবে, মানসিকভাবে লাঞ্ছিত হওয়া, নিগৃহীত হওয়া, তারপরেও তো আমরা হাল ছাড়ি নেই। অথচ আমরা যদি চাইতাম শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি মন্ত্রীর সাথে সহস্র কোটি টাকার মালিক হতে পারতাম। আমার খুব দুঃখ লাগে যে সমস্ত থার্ড ক্লাস ইতর শ্রেণীর মানুষ, যে যাদের ব্যক্তিত্ব নাই, সততা নাই, যারা নিজেরা করে ধান্দাবাজি, এরা সব মানুষকেও ওই রকমের ক্যাটাগরিতে মাপে। এই গণ অভ্যুত্থানের পর আমি যদি জানছি এই যে ইলিয়াস টিলিয়াস এরা কিছু দুষ্ট লোক,
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লোক পাঠিয়েছে যে আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হবে, আপনি আমাদেরকে 2 কোটি টাকা দেবেন, আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে সরিয়ে দেওয়া হবে। এমনকি পুলিশের কিছু কর্মকর্তাকেও তারা এই ডিজিটাল মবের মাধ্যমে কিন্তু সরিয়ে দিয়েছে। আপনারা জানেন সম্বন্ধে আব্দুল্লাহ আরেফ নামে আপনার এই ডিএজে একজন ছিল এবং জিল্লুর ভাইকে, এরকম কিছু লোক। তো এটা আমাদের দুঃখজনক এবং দুর্ভাগ্য যে প্রশাসন এই ডিজিটাল মবের কাছে দুর্বল হচ্ছে এবং এদের কথায় অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আমি একটা শর্ট স্ট্যাটাস দিছি এই কারণে, আমরা তো শুধু ভাই ব্যক্তিকে নিয়ে চিন্তা করি না, আমরা শুধু আমাদের দলকে নিয়ে চিন্তা করি না, আমরা গোটা জাতিকে নিয়ে চিন্তা করি। এখন দেখেন এই যে আপনার এই আফ্রিদিকে কিংবা তার বাবাকে যে মামলা ধরা হয়েছে, কি যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলা। আচ্ছা আপনি বলেন এটা কি প্রমাণ করতে পারবে আদালতে যারা মামলা করেছে, বা মামলার বাদী আসলে জানে কিনা যে তার মামলায় তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা বাদী? তাহলে এখন আমি কি তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বিপক্ষে দাঁড়াচ্ছি কিংবা তাদের পক্ষে দাঁড়াচ্ছি? না, আমার অবস্থান পরিষ্কার যে সে যদি আওয়ামী লীগের পক্ষে দালালি করে থাকে, আওয়ামী লীগের পক্ষে সাইবারে বা ডিজিটালে প্রচারে অংশ নিয়ে থাকে, তাহলে সে অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হোক, প্রয়োজন তার বাবার নামে মায়ের নামে হোক, সেটা তো আমার আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে ইতর শ্রেণীর নিম্ন মানসিকতার ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনও যেভাবে মুভ নিচ্ছে, এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, গণ অভ্যুত্থানের স্পিরিট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ দেখেন এইগুলো বিভিন্ন একটা রেফারেন্স কেস হয়, কিরকম অনেকে বলবে এই যে দেখেন তৌহিদ আফ্রিদির মতো একটা ইয়ং ছেলে, সে একজন অ্যাক্টিভিস্ট, তাকে ছাত্র হত্যার মামলা দিয়েছে, কিংবা তার বাবাকে আপনার এই যে ছাত্র হত্যার মামলা দিচ্ছে একজন গণমাধ্যমের মালিক বা ব্যবসায়ী, কিংবা আমাদের আরো অনেককে যেভাবে দেওয়া হয়েছে, আপনার সাকিব আল হাসানকেও ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে। আচ্ছা সাকিব আল হাসান যদি অর্থ পাচারে জড়িত, তার বিরুদ্ধে সেই অপরাধে মামলা হওয়া দরকার। এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণ করতে পারবে? তাহলে বৈশ্বিকভাবে আমাদের মেসেজটা কি যাচ্ছে, যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনূস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে। ওই রেফারেন্স যেটা আমরা বলেছিলাম যে এই ঘটনাটি এই ধরনের ভিত্তিহীন মামলায় যদি একজনকে গ্রেপ্তার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, তখন এইগুলো রেফারেন্স হয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে আমরা সরব হলে সেই বিষয়ে সরকার অনেক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া দুষ্কর হয়ে পড়বে। তবে দুঃখজনক আমি কালকে এই ঘটনায় আমি নিজে একটা ফেসবুকে আমার পোস্ট দেওয়ায় করে আমি একটা কথাই বলবো, যারা আমার নামে মিথ্যাচার ছড়াইতেছেন, বিশেষ করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলা, আমার সম্পর্কে না জেনে না শুনে আমার কাছ থেকে আপনি তথ্য না পেয়ে মানুষের মানে সাধারণ একটা আন্দাজে কথার উপর ভিত্তি করে আপনারা যারা আমার নিয়ে নিউজ বানাইতেছে, যেমন দূরবীন চ্যানেল নামের একটা চ্যানেল আছে, দূরবীন চ্যানেলের একটা লোক নিউজ করছে, তারপর দুই একটা নিউজ দেখছিলাম যারা নিউজ করতেছেন, এছাড়া যারা স্ট্যাটাস দিতেছেন তারা কিন্তু স্ট্যাটাসের মধ্যে একটা জিনিস লিখতেছেন, হয়তোবা কথাটা আছে, হয়তোবা সে নোয়াখালীতে রায়ের বাসায়। ভাই সে নোয়াখালীতে কোনো জায়গায় যায়নি, তার সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না। আমি টানা একটা সপ্তাহ সিআইডির আন্ডারে ছিলাম। গতকালকে আমাকে বিকাল 3টা বাজে ছাড়া হয়েছে, আমাকে ছাড়া হয়েছে। এবং আমার মানে আমি যখন সিআইডির আন্ডারে গেছিলাম এবং আমি যখন দেখতেছি যে আমি দেখতেছি যে আমার অবস্থা খুবই খারাপ, আমার উপরে প্রচন্ড পরিমাণে চাপ আসতেছে। ভাই আমার টিমে তো আমি একা ছিলাম না, আমাদের তৌহিদ আফ্রিদি ভাইয়ের টিমে তো আমি একা ছিলাম না, আরো অনেকে আছে, সবাই আছে, কিন্তু সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে আমি, যেহেতু আমার হয়তো বা 2-1 জন মানুষ বেশি চিনে আমাদের অন্যান্য টিম মেম্বারদের থেকে, সবচেয়ে বেশি ফেস করছি আমি। কিন্তু সবচেয়ে বেশি ফেস করছে আমি এই বলে যে আমি তার সাথে জড়িত ছিলাম, এরকম কিছুই না। ভাইয়ের সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগই নাই। ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ প্রায় ওই কি জানি বলে এটা জুলাই আন্দোলনের 1-2 মাস আগ থেকে ওই রকম ভাবে মানে সম্পর্ক শেষের মতো, মানে ওইরকম ভাবে কোনো ধরনের যোগাযোগ নেই। উনি ওনার মতো, আমরা আমাদের মতো। তারপর জুলাই আন্দোলনের সময় আমি ছিলাম নোয়াখালীতে, আপনারা একটা মিথ্যা চালাই দিলেন কি আমি নাকি জুলাই আন্দোলনের সময় ছিলাম ঢাকা 2-3 তারিখ ওনার লগে ওনার অফিসের মধ্যে। এসব মিথ্যা অপবাদ, মিথ্যা নিউজ, মিথ্যা বানোয়ার কথা কেন বলেন? কি রে ভাই কেন বলেন এসব মিথ্যা? স্যার আফ্রিদিবের মতো আমরা আমাদের মতো ছিলাম, ওনার উপর হলিয়া জ্বালিয়েছে কি ওনার লাগে আমার টানিয়ে নিতেছেন। আমি কি করলাম? আমি আপনাকে কি ক্ষতি করলাম? আমি তো বুঝলাম না। আর আমার কিছু নোয়াখালীর ভাই বেড়াদার আমি দেখছিলাম, আমাকে এলাকা যারা আমি যে এলাকার, ওই এলাকার কিছু ভাই বেড়াদার আমি দেখলাম ওনারা পোস্ট করে আমি 2 তারিখ 3 তারিখে মাই টিভিতে ছিলাম। এখন আমি যদি আপনাদের খুব সুন্দর ভাবে এটা দেখাই দিতে পারি যে আমি 2 তারিখ 3 তারিখ কইছিলাম, আমার ফেসবুক পোস্টের ভিতরে যাইলে তো দেখবেন আমি ছিলাম নোয়াখালীতে, রাইসুল ইসলাম সাক্ষী, আমাদের মাকতুম সাক্ষী, হাজার হাজার পোস্ট আছে, হাজার হাজার মানে ভিডিও আছে আমাদের কাছে। তখন আপনাকে কি হইব? তখন তো আমি আপনাকে বিরুদ্ধে যেগুলো আমার উল্টা পাল্টা ইয়ে করতেছেন, তখন তো আমি আপনাকে বিরুদ্ধে অ্যাকশন নিব। এখন আমার কথা হচ্ছে ভাই আমি যে এটার সাথে সম্পৃক্ত না, আপনারা কেন এটার মধ্যে আমার জড়াইতেছেন? তৌহিদ আফ্রিদি ভাই কোন রকম ভাবে নোয়াখালী যায় নাই, এবং যদি উনি নোয়াখালীতে যায় এটা যদি আপনারা সাক্ষী প্রমাণ এগুলো দিতে পারেন, তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব, আমার কোনো আপোষ নেই, কোনো সমস্যা নেই। যদি নোয়াখালী গেছে বা এটা উনি নোয়াখালী যাবে এটা মানুষ জানবে না, মানে এত সহজ দুনিয়া। আমি আছি সিআইডির আন্ডারে আর উনি নোয়াখালী যে বসে আছে এটা আমিও জানি না, তাই নাকি? আমার কাল কথা কি কথা না কথা এটা কি সিএজি জানতো না? সবই জানতো। ওনার সাথে আমার লাস্ট কথা হচ্ছে 14ই মে, ওনার সাথে আমার সাথে লাস্ট দেখা হয়েছে ওনার জানুয়ারি 3 তারিখে ওনার জন্মদিনের দিন।
ওনার সাথে আমার লাস্ট আরেকদিন দেখা হয়েছে, উনি যখন বিদেশ থেকে বাংলাদেশে আসছে তখন। তো দয়া করে এসব মিথ্যাচার আপনারা ছড়াবেন না। মিথ্যা নিউজ যেসব নিউজ চ্যানেল গুলো আছে, দয়া করে মিথ্যা ছড়ায় না। মিথ্যা না ছড়ায় সঠিক করেন, দরকার আমার কাছে কোশ্চেন করেন, কোন সমস্যা না, আমি অ্যান্সার দিব, কিন্তু আপনারা না জানে না শুনে মিথ্যাচার ছড়াবেন না। দর্শক বন্ধুরা, আপনারা শুনতেই পারলেন, আশা করি আপনারা বুঝে গেছেন যে কে সত্য আর কে মিথ্যা, বা কেই বা উল্টাপাল্টা গুজব ছড়িয়ে মানে 5 থেকে 10 কোটি টাকা যে চাঁদা দাবি করে সেটা যে পায়নি তারা, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ইভেন এইটার যে একটা ক্ষোভ এটাকেই মিটানোর জন্য পুলিশ প্রশাসনকে আপনার বিশেষভাবে চাপ সৃষ্টি করে এদেরকে গ্রেফতার করা হয়েছে। কাকে? আফ্রিদি, ইভেন তার বাবাকে। অতএব বুঝেই গেলেন যে এরা কত বড় স্বৈরাচার আর চাঁদাবাজি, মব জাস্টিস এদের দ্বারা হয়। তবে যাই হোক, সাধুবাদ জানাই ডাকসুর সাবেক বিপিকে, কারণ ওনার ধারায় আশা করি তৌহিদ আফ্রিদি একে তো অসুস্থ, উনি ক্যান্সারে পর্যন্ত ভুগতেছে, মানে যার নাকি এত বড় সমস্যা। তবে যাই হোক ভাই, যাই হোক, ওই বিষয়ে কথা নাইবে বলি। দিন শেষে একটা কথাই বলি, ন্যায্য বিচারের দাবি জানাচ্ছি। ডাকসুর সাবেক বিপি, আপনার পাশে বাংলাদেশের জনগণ অবশ্যই আছে, অবশ্যই। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।